হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ফিজিক্সের কার্যশক্তি এই চ্যাপ্টারের প্রবলেম সেট 1-এর অঙ্কের সমাধান আলোচনা করব। অলরেডি 5টা পার্ট কিন্তু আপলোড করা হয়ে গেছে, অর্থাৎ কার্যশক্তি ক্লাস 11-এর ফিজিক্সের চ্যাপ্টার আছে ছায়া প্রকাশনের বই থেকে 1 থেকে 5 নম্বর পার্ট আপলোড করা হয়ে গেছে। দেখে নাও, সেখানে 1 থেকে 35 পর্যন্ত যে অঙ্ক আছে সেগুলো সমাধান করা হয়ে গেছে। অনেকদিন আগে এগুলো আপলোড করা হয়ে গেছিলো, একটা পার্ট বাকি ছিল, অর্থাৎ 36 থেকে 41 পর্যন্ত অঙ্ক কিন্তু বাকি ছিল। তো আজকের ভিডিওতে সেটা কমপ্লিট করে দেবো। ওকে, অর্থাৎ পুরো আজকের ভিডিওতে তোমরা 1 থেকে পুরো একদম 41 পর্যন্ত অঙ্ক সমাধান পেয়ে যাবে। এর আগের পার্ট অনেকদিন আগে আপলোড করা হয়েছিল, তোমরা যারা হয়তো অনেকে দেখোনি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, অর্থাৎ 1 থেকে 35 নম্বর অঙ্কের সমাধান এই ভিডিও ডেসক্রিপশনে যাবে, সেখানে পার্ট 1 পার্ট 2 করে পার্ট 5 5টা পার্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা অঙ্কগুলো দেখে নিতে পারো। ওকে, আজকে এই চ্যাপ্টারটা পুরো অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। ওকে, সেই জন্য আজকের ভিডিও কোথাও স্কিপ করবে না, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, কারণ আমি আজকে যেই সমস্ত অঙ্ক সমাধান করাবো চেষ্টা করো সব থেকে সহজ এবং সরল করে বোঝানো। তো দেখে নাও, প্রথম 36 নম্বর অঙ্কটা দেখানো কী আছে। একটি ট্রেনের ইঞ্জিন 5000 নিউটন বল প্রয়োগ করায় ট্রেনটি 90 কিলোমিটার পার আওয়ার সমবেগ নিয়ে ঘর্ষণকে অতিক্রম করে গতিশীল হয়। ইঞ্জিনের ক্ষমতা কত? ইঞ্জিনের ক্ষমতা কত নির্ণয় করতে বলেছে। খুবই সহজ কোশ্চেন আছে, দেখে নাও। কোশ্চেন নাম্বার 36। প্রদত্ত দেখানে কী আছে। প্রদত্ত কত বল প্রযুক্ত করছে? 5000 নিউটন। ঘর্ষণের বিরুদ্ধে 5000 নিউটন বল প্রয়োগ করে সামনের গতিশীল হচ্ছে কত বেগে? ভি ইকুয়াল টু বলেছে কত? 90 কিলোমিটার পার আওয়ার। ওকে, 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে ক্ষমতা কত সেটা বের করতে বলেছে। দেখো না, খুবই সহজে বের করো। আমরা কিলোমিটার পার আওয়ার কি মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। কীভাবে দেখে নাও, 90 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। আর আওয়ার ঘন্টা কত? 3600 সেকেন্ড। ওকে, 36 সেকেন্ড। ওকে, তাহলে 1 ঘন্টা 36 সেকেন্ড। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাবে। এবার দেখে নাও, বা আমরা এখানে ঠিক আছে দেখে নাও, যদি 9 দিয়ে কাটি, 9 1 9 10 90, আর 3 9 7 4 9 36। ওকে, 4 9 36, 4 9 36। আবার 2 দিয়ে কাটবে, 2 2 4 5, 5 2 10, আবার 2 দিয়ে কাটবে, এটা 5 হবে। তাহলে কত পাচ্ছি দেখে নাও, ভি ইকুয়াল টু 25। 25 কি? 25 মিটার পার সেকেন্ড। ওকে, এটা পেয়ে গেলাম। তাহলে ভি ইকুয়াল টু 25 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগ। তাহলে পাওয়ারটা কত হয়? পাওয়ার কোশ্চেন। তাহলে আমরা জানি পি ইকুয়াল টু এফ ভি। পি ইকুয়াল টু এফ ভি আমরা এটা জানি যে পি ইকুয়াল টু W/T, তাই না? কার্যের হারকে আমরা ক্ষমতা বলি। তাহলে এফ ভি কী করে হলো? খুবই সহজ। দেখুন, W ইকুয়াল টু আবার কি? Fs/T, মানে F ইন্টু S/T। তাহলে S/T হচ্ছে কি? এফ ভি। সেখান থেকে আমরা ডাইরেক্ট লিখে দেবো এফ ভি। তাহলে এফ এর মান 5000 আর ভি এর মান হচ্ছে কি? 25। তাহলে 5 পয়সা 125, 125 ইন্টু 10⁻³ কি? ওয়াট। তাহলে 10⁻³ মানে আমি 10⁻³ দিলাম কি? 3টে শূন্যর জন্য। তাহলে বা বলতে পারি কি? পি ইকুয়াল টু 125 কিলোওয়াট। এইটাই হচ্ছে ইঞ্জিনের ক্ষমতা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 37। একটি 10 গ্রাম ভরের বুলেট 100 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে গিয়ে একটি 990 গ্রাম ভরের কাঠের ব্লকে আঘাত করে ওর মধ্যে প্রবেশ করে যায়। কাঠের ব্লকটি একটি তার দ্বারা ঝুলন্ত অবস্থায় ছিল। ব্লকটি উল্লম্ব দিকে কতটা উপরে উঠবে? ধরে নাও জি ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড। খুবই ইন্টারেস্টিং আর খুব কনসেপচুয়াল আছে কিন্তু এই কোশ্চেনটা। কী বলেছে দেখেন, এটাকে আগে ছবি আঁকতে হবে, তবে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোশ্চেনটা কী বলেছে। একটা ব্লক ধরলাম, একটা এখানে সুতোর দ্বারা এখানে একটা ব্লক ঝুলন্ত অবস্থায় আছে। এবার ঝুলন্ত অবস্থায় আছে একটা বুলেট। ওকে, এবার যাচ্ছে গিয়ে এখানে আঘাত করেছে, আঘাত করে এর ভিতরে প্রবেশ করে গেছে। ওকে, তাহলে এটা প্রথম অবস্থা কি? স্থির অবস্থা ছিল, এর কোনো বেগ ছিল না, কিন্তু এর ভেলোসিটি 0 ছিল। এটা গতিশীল অবস্থায় আছে, তাহলে এটাকে আমি m1 ভর, এর ভরটাকে আমি m2 ভর বলছি, আর এর বেগ 0। ওকে, v1 0 দিলাম, এটা হচ্ছে কি? u1 বললাম।
ইউ1, ওকে। তাহলে ইউ1 বেগ, ইউ1 বেগে যাচ্ছে, ভি1টা 0 আছে, ইউ1 বেগে আছে এখানে, কত বেগে বলছে বুলেটটা যাচ্ছে দেখো না, বলেছে কি 100 মিটার পার সেকেন্ড। ইউ1টা আছে কি 100 মিটার পার সেকেন্ড, এই বেগে যাচ্ছে, ওকে। এই বেগে যাচ্ছে, গিয়ে ব্লককে আঘাত করছে, আঘাত করার পর এর ভিতরে প্রবেশ করে গেছে, বুলেটটা এর মধ্যে প্রবেশ করে গেছে। এখানে বলেছে এখানে কি যে বেগে অনুবেগে ওর মধ্যে আঘাত করে ওর মধ্যে প্রবেশ করে। কাঠের ব্লকটি একটি তার দ্বারা ঝুলন্ত অবস্থা ছিল, ব্লকটি তাহলে কত দিকে উঠবে? তাহলে দেখে নাও, এটা স্থির অবস্থা ছিল, বুলেট গেল গিয়ে এখানে আঘাত করলো, এর আঘাত করে ভিতরে প্রবেশ করে গেল। তাহলে প্রবেশ করে গেলে এই যে গতিশক্তি নিয়ে যাচ্ছিলো সেটা এর মধ্যে স্থানান্তরিত হবে। তাহলে এখন ব্লক সহ বুলেটটা কী হবে, সামনে গতিশীল হয়ে যাবে। ধরে নাও পুরো একটা বস্তু সিম্পল দাঁড়িয়ে আছে, তুমি গিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছ, গিয়ে তাকে আঘাত করলে, তা সে কি স্থির অবস্থা থাকবে? তা সেও তো সামনের দিকে গতিশীল হয়ে যাবে। তাহলে এটা কী হবে, এইভাবে যেহেতু শুধু এই অবস্থায়, তাহলে এখান থেকে এটা কী হবে, এইভাবে হবে, এখানটা ধরলাম, ব্লকটা এইখানটা এরকম, ওকে, এখানে চলে আসবে। তাহলে এখানে বুলেট আছে অবশ্যই। তাহলে আমরা যদি অনুভূমিক দেখি, তাহলে অনুভূমিক বরাবর জাস্ট এটাকে একটু তাহলে অনুভূমিক বরাবর এইটা কতটা উপরে উঠলো, এই এইচটা বের করতে হবে। অর্থাৎ বুলেটটা এখানটা ছিল, তাহলে এইখানটা ছিল, মানে এখানটায় ব্লকটা ছিল, এটা যে কেন্দ্রবিন্দু হলো, তাহলে সে এখানটা চলে এসেছে, তাই না? তাহলে কতটা উঠেছে, রৈখিক উচ্চতাটা কত, এই উচ্চতাটা কত, সেই উচ্চতাটা বের করতে বলেছে। কোশ্চেন এবার আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখুন। একটা ব্লক স্থির অবস্থায় ঝুলছে, সেখানে একটা বুলেট গতিশীল অবস্থায় ধাক্কা মেরে তার ভিতরে প্রবেশ করে যায়। তাহলে বুলেট আর ব্লক দুটোই গতিশীল অবস্থা থাকবে। তাহলে গতিশীল অবস্থা থাকা অবস্থা সেটা সামনে থেকে গতিশীল যাবে, এইভাবে উঠবে, যে সুতোর সঙ্গে অ্যাটাচ আছে। তাহলে সে এই উলম্ব বরাবর তাহলে কতটা উপরে উঠলো, সেই উচ্চতাটা বের করতে হবে। খুবই সহজে আমরা নির্ণয় করে দেখে নাও, সেটা কীভাবে দেখে নাও। তাহলে প্রদত্ত বুলেটের বেগ হচ্ছে ইউ1, ইউ1 হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, বুলেটের ভর হচ্ছে m1 = 10 গ্রাম। 10 গ্রাম মানে কত কেজি দেখো না, 10 গ্রাম মানে 0.01 কেজি। কত বলে দেখো, 10 গ্রাম বোঝাচ্ছে 0.01 কেজি। আচ্ছা, ব্লকের এখানে আর কি আছে, অনুভূমিক গিয়ে একটি 900 গ্রাম কাঠের ব্লকের ভর m2 = কত বলে দেখো, 990 গ্রাম। তার মানে কত, 0.99 কেজি। ওকে, এটা 0.99 কেজি। এটা ধরি প্রাথমিক অবস্থায় ব্লকটি স্থির, তাহলে v1 0। এবার দেখুন, তাহলে আমরা এখানে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমরা ইউজ করবো, দেখো না সেটা কীভাবে দেখো না। সংঘর্ষের আগে, আঘাত করার আগে মোট ভরবেগ দেখো না। তা বুলেটটি ব্লককে আঘাত করার আগে মোট ভরবেগ বলতে পারি, বুলেটটি ব্লকের সঙ্গে আঘাত করার আগে ভরবেগ v1 বলছে দেখো m1 u1, ওকে, m1 u1। আর এটা কি, এর বেগ শূন্য ছিল, তা শুধু m1 u1। এবং সংঘর্ষের পর ভরবেগ v2 = এই দুটো থেকে একসঙ্গে যুক্ত হয়ে গেছে, তাই না? বুলেট আর এই ব্লক একসঙ্গে হয়ে গেছে, তাহলে মোট ভর m1 + m2 × v। ভি হচ্ছে কি, বুলেট সহ ব্লকের বেগ, বুলেট সহ ব্লকটার যে বেগ হবে সেটাকে আমি ভি বললাম, ওকে, সেটাকে ভি বললাম, ওকে।
তাহলে অতএব ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী কি হবে দেখো m1 u1 ইকুয়াল টু m1 প্লাস m2 v। তাহলে এখান থেকে আমি বের করবো কি v বের করবো। তাহলে বা অর্থাৎ বুলেট সহ ব্লকের বেগ v ইকুয়াল টু m1 u1 বাই m1 প্লাস m2। তাহলে m1 কত 0.01 ইন্টু u হচ্ছে 100 ডিভাইডেড বাই m1 প্লাস m2 কত হবে 0.01 প্লাস 0.99। তাহলে v ইকুয়াল টু কত দেখুন 0.99, তাহলে 0.01, তাহলে 9 × 10 0 1 9 10 1 হবে শুধু নিচে, নিচে শুধু 1 হবে। ওকে, নিচে 1 হচ্ছে আর নিচে দেখে নাও 100 সঙ্গে 1, তাহলে 1 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দেখে নাও আমরা ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে যে বুলেট সহ ব্লকটার বেগ কত হবে সেই বেগটা নির্ণয় করলাম। আমি এখনও কিন্তু এইচটা কতটা উচ্চতা উঠে সেটা নির্ণয় করতে পারি, তাহলে সেটা নির্ণয় করব কীভাবে দেখে নাও। আমি এই বিন্দুটাকে এ বিন্দু ধরলাম, এই অবস্থাকে বি ধরলাম বি বিন্দু, মানে বুলেট সহ ব্লকটি যখন এখান থাকবে তখন সেটা হচ্ছে এ বিন্দু এই অবস্থান, আর বি এটা হচ্ছে বি অবস্থান। আর দেখে নাও যখন এই অবস্থানে থাকবে, এবার লজিকটা লাগাবে ভালো করে, লজিকটা ভালো করে ইউজ করবে। যখন বুলেট সহ ব্লকটা এখানে থাকবে এবং রৈখিক গতিতে ভিতে থাকবে, তখন সে সর্বোচ্চ গতিশক্তি থাকবে। আর এখানে দেখে না এই অবস্থায় থাকা অবস্থায় এটা তো কোনো উচ্চতায় উঠতে পারেনি, তাহলে এখানে স্থিতিশক্তি নেই, তাহলে এখানে গতিশক্তি থাকবে কে। তাহলে বস্তুটা যখন বুলেট সহ ব্লকটি যখন এই অবস্থানে থাকবে তখন তার মোট শক্তি তার গতিশক্তির সমান হবে, কারণ এখানে স্থিতিশক্তি থাকবে না। এবার দেখে নাও যখন বুলেট সহ ব্লকটি বি অবস্থায় থাকবে তাহলে সে কি সর্বোচ্চ অবস্থায় পৌঁছে গেছে, তারপরে কি এখানে বেগ শূন্য হয়ে যাবে। তাহলে এখানটায় যে শক্তি মোট শক্তি আছে সেটা শুধু স্থিতিশক্তি পাবো, কারণ সে কতটা উচ্চতায় উঠেছে সেই শক্তিটা পাবো, এখানে গতিশক্তি পাবো না। অর্থাৎ এই অবস্থানে বুলেট সহ ব্লকটার মোট শক্তি তার গতিশক্তির সঙ্গে সমান হবে, কারণ এখানে কোনো স্থিতিশক্তি থাকবে না, কারণ কোনো উচ্চতায় ওঠেনি, এটা নাবেওনি ওঠেওনি, তাহলে এখানে স্থিতিশক্তি পাওয়া যাবে না, শুধু গতিশক্তি পাওয়া যাবে। আর বি অবস্থানে দেখে নাও মানে এই সর্বোচ্চ উচ্চতায় গেছে, তারপর সর্বোচ্চ উচ্চতায় গিয়ে কী হবে তার বেগটা শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে গেলে কী হবে আমরা গতিশক্তি পাবো না। তাহলে বি অবস্থানে বুলেট সহ ব্লকের মোট শক্তি তার স্থিতিশক্তির সঙ্গে সমান হবে। তাহলে এই দুটোই বের করে দেখে নাও। তাহলে এখানে আমরা পেয়ে গেছি, এটা মুছে দিচ্ছি, আমরা ভিটা পেয়ে গেছি। এবার দেখুন আমরা ফাইনাল লেভেলে অ্যান্সারটা বের করার চেষ্টা করছি। এখানে লিখে নেব, ধরি বুলেটটি ব্লকে আঘাত করায় বুলেট সহ কাঠের ব্লকটি এইচ উলম্ব বরাবর উপর দিকে ওঠে, এইচ উপরে ওঠে। ওকে, এটা লিখলাম। অতএব এ অবস্থানে বুলেট সহ ব্লকের মোট শক্তি U1 ধরলাম ইকুয়াল টু হাফ অফ m1 প্লাস m2 ভি স্কোয়ার, কারণ ভি বেড়ে যাচ্ছে তাই না, প্লাস 0 mg ইন্টু 0, কারণ কোনো উচ্চতা নেই। ওকে, বোঝা গেল। নেক্সট কি বি অবস্থানে, আমরা প্রথম ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে এর বেগ বের করলাম, এবার শক্তি সংরক্ষণ সূত্র থেকে আমরা এইচটা বের করব। ওকে, বি অবস্থানে
বুলেট সহ ব্লকের মোট শক্তি সেটা কী হবে E2 ইকুয়াল টু হাফ অফ m1 প্লাস m2 ইন্টু 0, কারণ এখানে কি v ইকুয়াল টু 0, অন্তিম বেগ শূন্য হয়ে যাবে এখানটায়, তাই না, প্লাস mgh, এইচ আছে এখানে, একটা হাইট আছে, গ্রাউন্ড থেকে উপরে উঠেছে, mgh। তাহলে শক্তির সরলাঙ্ক সূত্র থেকে, অতএব শক্তির সংরক্ষণ সূত্রানুযায়ী কী হবে U1 ইকুয়াল টু E2, সমস্ত জায়গায় শক্তি, মোট শক্তি কী থাকবে, ধ্রুবক থাকবে, অর্থাৎ U1 ইকুয়াল টু E2। তাহলে দুটো যদি ইকুয়াল করে তাহলে আমরা বলতে পারি কি, তাহলে হয়তো বা mgh ইকুয়াল টু হাফ অফ m1 প্লাস m2 ইন্টু v, তাহলে বা, আচ্ছা এখানে এমটা কি টোটাল ভর, এখানে যে এমটা লিখেছি এটাও কি টোটাল ভর হবে বুলেট সহ ব্লকের, তাহলে এটা হচ্ছে কি, এখানটা আমি এমটাকে m1 প্লাস m2 ইন্টু gh করে দিলাম। ওকে, এখানটা করে দিচ্ছি, বা m1 প্লাস m2 ইন্টু gh, কারণ টোটাল ভরটাই তো গেছে, এখানে হাফ অফ m1 প্লাস m2 ভি স্কোয়ার, তাহলে m1 প্লাস m2 কেটে যাবে, থাকবে না, তার থাকছে কি, তাহলে বা h ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2g, তার মানে ভি স্কোয়ার, ভিটা কত 1, তাহলে 1/2 ইন্টু জি হচ্ছে 10 বলে দিয়েছে। ওকে, তাহলে 1/2 হচ্ছে হাফ, 1/2 0.5/10, তার মানে কত 0.05 কী হবে মিটার, তার মানে কি 5 সেন্টিমিটার, 1 2, h ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে এখানে বলা হচ্ছে কত 5 সেন্টিমিটার, এখানে অ্যান্সার কত দেওয়া আছে দেখে নাও 5.05 সেন্টিমিটার, কিন্তু অ্যাকচুয়ালি এটা 5 সেন্টিমিটারই হবে, কারণ 10 ধরেছি, এটা যদি 9.8 ধরতাম হয়তো 5.05 আসতো, কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা আসবে কি 5 সেন্টিমিটার। তাহলে কোশ্চেনটা দেখেন খুব সহজ, দুটো স্টেপ আছে, প্রথমে কি ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে বুলেট সহ ব্লক, কাঠের ব্লকের বেগটা বের করব, যখনই বেগ বেরিয়ে যাবে এ অবস্থানে আর বি অবস্থানে মোট শক্তি বের করব, দুটো শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী দুটো শক্তি সমান হয়ে যাবে, সেখান থেকে এইচটা বের করব, এই যে স্টেপ। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। পরের কোশ্চেন নাম্বার 38, 38 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও, একটি বন্দুক থেকে 10 গ্রাম ভর একটি বুলেট নিক্ষিপ্ত হয়ে 5 কেজি ভরের ঝুলন্ত একটি কাঠের ব্লকে অনুভূমিকভাবে আঘাত করে এবং ব্লকের মধ্যে প্রবেশ করে। যদি ব্লকটি তার প্রাথমিক অবস্থান থেকে 5 সেন্টিমিটার উচ্চতায় উঠে যায় এবং দুলতে থাকে, তবে বুলেটের বেগ নির্ণয় করে। খুবই সহজ, একই কোশ্চেন বলে দেখে নাও, এইটাই বলেছে এইচ গিভেন আছে, ইউটা বের করতে হবে, এখানে যে U1 ধরেছিলাম এই U1টাই বের করতে হবে। কীভাবে করবো দেখে নাও, একদম সহজ, একই ছবি হবে, একই জিনিস হবে, কোনো কিছু আলাদা নয়, দেখে নাও এটা সেম টু সেম কোশ্চেন, শুধু আর বের করতে বলছে আলাদা জিনিস। কীভাবে বের করবো দেখে নাও, কোশ্চেনটা ভালো করে দেখে নাও, কোশ্চেন নাম্বার 38, কোশ্চেন নাম্বার 38 বলেছে কি, একটা ব্লক আছে, ওকে চলছে, এটাকে M2 ধরলাম, এর ভর হচ্ছে কত কেজি, 5 কেজি, ভর কত বলে দেখেন 5 কেজি ভর আছে, একটা বুলেট আছে অনুভূমিকভাবে গতিশীল, এর ভর হচ্ছে M1 ইকুয়াল টু 10 গ্রাম, কত বলে দেখে নাও এখানেও 10 গ্রাম বলেছে, এর বেগটাকে আমি ইউ ধরলাম, তাহলে এখানে গিয়ে আঘাত করলো, আঘাত করে এর ভিতরে প্রবেশ করার ফলে কী হবে, এটা যদি আমরা নিই এখানটায় উঠে যাবে। ওকে, এখানটায় বুলেট আছে ভিতরে, তাহলে কতটা উপরে উঠলো, ছবিটা এরকম না,
তাহলে এইখানটায় দিলাম ব্লকটা, এটা হচ্ছে গ্রাউন্ড। এখান থেকে উঠেছে কত এইচ, সেই এইচটা বলে দিয়েছে কত উচ্চতা উঠেছে, এটা এখানে বলে দিয়েছে কত কেন 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার উচ্চতা উঠেছে। তাহলে বুলেটের বেগ কত বের করতে হবে, তাহলে আমরা লিখব কি প্রদত্ত বুলেটের ভর, একইভাবে ভর হচ্ছে 10 গ্রাম, তার মানে কত কেজি 0.01 কেজি। ওকে, আমরা লিখছি না বারবার, তুমি বুঝে নাও, কারণ আগেটার মতো সেম টু সেম হবে। 5 কেজি, এইচ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, তার মানে কত 0.05 মিটার। ওকে, তাহলে প্রথমে দেখে নাও সংঘর্ষের আগে বেগ হচ্ছে এ, আমি এখানে লিখে দিই। দেখো বুলেট প্রথম অবস্থা কি, ব্লকটা স্থির অবস্থা ছিল। ওকে, তাহলে বুলেটটি কাঠের ব্লকে আঘাত করার আগে বেগ ইউ এবং বুলেটটি কাঠের ব্লকে আঘাত, এখানে লিখতে ধরি। ওকে, ধরি আঘাত করার পর বুলেট সহ কাঠের ব্লকের বেগ ভি। তাহলে এটা লিখে নিলাম। ওকে, তোমরা আগের অঙ্কটা লিখে নেবে। এটা ধরি বুলেটটি কাঠের ব্লকে আঘাত করার আগে বেগ হচ্ছে কি ইউ, এবং বুলেটটি কাঠের ব্লকে আঘাত করার পর বুলেট সহ কাঠের ব্লকের মোট বেগ হচ্ছে ভি। তাহলে অতএব ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী, তাহলে অতএব ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী কী হবে, m1 u ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি, তাই না? দেখে নাও, যেহেতু প্রাথমিক অবস্থা সংঘর্ষের আগে এই কাঠের ব্লকটা স্থির অবস্থা, যেহেতু তার বেগ শূন্য, তার কোনো ভরবেগ থাকবে না। তার সংঘর্ষ করার আগে মোট ভরবেগ বলতে শুধু বুলেটের ভরবেগ থাকবে, সেই জন্য m1। এবারে সংঘর্ষ আঘাত করার পর বুলেটটা কাঠের ব্লকের ভিতরে প্রবেশ করে গেছে, তারপরে এখন মোট ভরবেগ বলতে কি কাঠের ব্লক আর বুলেট দুটো মিলিয়ে মোট যে ভরবেগ সেটা, তাহলে মোট ভর m1 প্লাস m2 ইন্টু মোট বেগ হচ্ছে ভি। তাহলে এখান থেকে ভিটা বের করবো, তাহলে বা ভি ইকুয়াল টু m1 ইউ বাই m1 প্লাস m2। মানগুলো জানা আছে সব, এখানে মানগুলো বসিয়ে দেবো আমি এখানটায়। তাহলে বা ভি ইকুয়াল টু m1টা কত 0.01, ইউটা জানা নেই, আর এখানটায় m1টা হচ্ছে কি 0.01 প্লাস 5 কেজি। এখানে দেখুন বলেছে কত 5 কেজি, এখানে বলা আছে কত, এখানে 5 কেজি বলেছে। ওকে, 5 কেজি, তাহলে এটা কত হচ্ছে, তাহলে বা ভি ইকুয়াল টু 0.01 ইউ ডিভাইড বাই 5.01 এত মিটার পার সেকেন্ড। তারপর বেগটা পেয়ে গেলাম, তাই না? আগের মতনই এবারে করবো, এটা হচ্ছে এ অবস্থান, এটা বি অবস্থান। তাহলে আমরা জানি এটা এখানে কি বেগে যাচ্ছে, ভি বেগে যাচ্ছে। তাহলে এ অবস্থান থাকা অবস্থায় মোট শক্তি বলতে গতি শক্তিকে বোঝায়, কারণ এখানে কোনো উচ্চতায় ওঠেনি। আর বি অবস্থানে মোট শক্তি বলতে বোঝায় স্থির শক্তি, কারণ ওখানটায় অন্তিম বেগ ভি ইকুয়াল টু কি 0 হয়ে গেছে। তাহলে আমরা লিখবো দুটো জিনিসই, এখানে আমি মুছে দিচ্ছি। আমাকে বের করতে হবে ইউ, তাহলে কেউ কি এই অবস্থানে বুলেট সহ কাঠের ব্লকের
মোট শক্তি সেটা কি হাফ অফ E1 ইকুয়াল টু হাফ অফ m1 প্লাস m2 ভি স্কোয়ার। বি অবস্থানে বুলেট সহ কাঠের ব্লকের মোট শক্তি সেটা কি হবে E2। E2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু GH। তাহলে অতএব শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী হাফ অফ m1 প্লাস m2 ভি স্কোয়ার ইকুয়াল টু m1 প্লাস m2 GH। এবার দেখেন m1 m2 কেটে যাবে, তাহলে বা দেখতে পাচ্ছি হাফ অফ ভি স্কোয়ার GH, তার মধ্যে কি ভি স্কোয়ার ইকুয়াল টু 2GH। তাহলে বা ভি ইকুয়াল টু রুট অফ 2 ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু এইচ 0.05। ওকে এইটা তাহলে বা ভি ইকুয়াল টু, তাহলে ভি ইকুয়াল টু কত আসবে দেখে নাও। তাহলে ভি ইকুয়াল টু এখানে আসবে, তাহলে দেখে নাও ভি ইকুয়াল টু কত আসবে রুট অফ 2 ইন্টু 9.8 ইন্টু 0.05। তো 0.9899 এখানে আছে 0.9899, মানে এটাকে বলতে পারি 0.99। ওকে এটাকে আমরা বলতে পারি কি 0.99 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মান আমরা জানি, সেটা বসিয়ে দেবো দেখে নাও। বা ভি ইকুয়াল টু কি 0.01 ইন্টু ইউ বাই 5.01 ইন্টু ইকুয়াল টু 0.99। তাহলে বা ইউ ইকুয়াল টু এটা ইউ, ওকে 0.99 ইন্টু 5.01 ডিভাইড বাই 0.01। তাহলে একটা কাজ করছি, দুটো পর দশমিক, এটা দুটো পর দশমিক তুলে দিলাম এখানটায়। তাহলে কত পাচ্ছি দেখো 99, এখানে 99-এর সঙ্গে গুণ হবে দেখে নাও 99 ইন্টু 5.01। তাহলে 495.99, 495.99 বা 496। তাহলে এটাকে আমরা বলতে পারি কি, তাহলে বা ইউ ইকুয়াল টু 496 মিটার পার সেকেন্ড। তা দেখে না কত সহজে অ্যান্সারটা চলে আসবে, ভালো করে দেখে নাও। আমরা প্রথমে আগেটার মতো একদম সেম টু সেম 37 নম্বর অঙ্ক যেমন ছিল 38 নম্বর অঙ্ক সেম টু সেম ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 39 কী বলছে দেখে নাও। একটি বল 10 মিটার উচ্চতা থেকে পড়ে ড্রপ খেলো। যদি ভূমিতে আঘাত করার জন্য 20% গতিশক্তি নষ্ট হয়, তবে ড্রপ খাওয়ার পর বলটির কতটা উচ্চতায় উঠবে? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন দেখে নাও। এই কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং আছে। তাহলে কীভাবে সমাধান করব? কোশ্চেন নাম্বার 39 কি বলে দেখো না, এটা হচ্ছে গ্রাউন্ড, একটা বল আছে, উচ্চতা কত বলছে এইচ ইকুয়াল টু 10, এইচ ইকুয়াল টু কত বলছে দেখো না 10 মিটার। 10 মিটার উচ্চতা থেকে একটি বল ড্রপ খাচ্ছে, ওকে নিচে থেকে পড়ছে, উপর থেকে নিচের দিকে পড়ছে, পড়ার পর যখন ড্রপ খেলো এখান থেকে যখন উঠছে তখন সে কত পরিমাণ দেখে নাও, বলছে গতিশক্তি নষ্ট করছে কত 20% সে গতিশক্তি তার নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে সে কতটা উচ্চতা উঠবে, তার দ্বিতীয়বার ড্রপকে কতটা উপরে উঠবে সেইটা বের করতে বলেছি। এখানে আমি H1 ধরলাম, এইটা হচ্ছে H2 কত সেটা বের করতে বলেছে। খুবই সহজ আছে দেখে নাও। আমরা লিখব কি, প্রদত্ত H1 ইকুয়াল টু 10 মিটার আর H2 ইকুয়াল টু কোশ্চেন মার্ক, এটা বের করতে হবে দেখে নাও। খুবই সহজ আছে। এখানে একটা জিনিস বুঝে নাও যে যখন একটা বল H1 10 মিটার উচ্চতা থেকে ভূমিতে স্পর্শ করবে, তাহলে ভূমিতে স্পর্শ করার আগে এই বলটি ভূমিতে স্পর্শ করার আগে মুহূর্তে যে মোট যে গতিশক্তি হবে, মানে যে গতিশক্তি হবে সেই গতিশক্তিটা কিন্তু H1 উচ্চতায় এই বলটির মোট স্থিতিশক্তির সঙ্গে কী হবে, সমান হয়ে যাবে।
আমরা এটা জানি যে পুরো ওভারঅল সমস্ত জায়গায় মোট শক্তি সমান হয়। তাহলে এই 10 দেখে নাও, এই জায়গায় যে মোট শক্তি আর এই জায়গায় সংঘর্ষ করার আগে যে মোট শক্তি দুটো সেম হবে। কিন্তু এখানে দেখে নাও, যখন বলটি এই H1 উচ্চতায় 10 মিটার উচ্চতা থাকবে তখন তার বেগটা শূন্য, তাহলে উচ্চতার আছে, তাহলে এখানে মোট শক্তি তার স্থিতিশক্তি হবে mgh1। আর এই মুহূর্তে এটা তার কোনো উচ্চতা থাকবে না, তাহলে এখানে যে মোট শক্তি সেটা হাফ অফ mv² হবে, বা তার গতিশক্তির সঙ্গে সমান হবে, তাই না? গতিশক্তির সমান হবে। ব্যাপারটা বুঝতে পারছো কি? এটাকে থিওরিতে ডিটেলস আলোচনা করা ছিল। তাহলে কোনো বস্তুর কোনো একটা নির্দিষ্ট উচ্চতায়, এই উচ্চতায় মোট যে স্থিতিশক্তি হবে, ঠিক ওই বলটি বা ওই বস্তুটি ভূমিতে স্পর্শ করার আগের মুহূর্তে তার গতিশক্তির সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এটা লিখব কি আমরা, যে আমরা জানি H1 উচ্চতায় বলের স্থিতিশক্তি বলটি ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে গতিশক্তির সমান। অর্থাৎ EK1, ওকে, প্রাথমিক অবস্থায় EK1 ইকুয়াল টু mgh1, তাই না? কারণ এখানে স্থিতিশক্তি কত, mgh1, তাহলে এখানে গতিশক্তি কত হবে, EK1 ইকুয়াল টু mgh1। আবার দেখুন, সংঘর্ষের পর গতিশক্তি কতটা নষ্ট হয়, 20% হ্রাস পায়। তাহলে বলা যেতে পারে, তাহলে এখানে দেখেন, ভালো করে দেখে নাও, এখানে গতিশক্তি কী দিলাম, EK1, আর এখানটায় ঠিক ভূমি মানে সংঘর্ষ করে জাস্ট উঠবে, জাস্ট তার পরের মুহূর্তে এই জায়গাটায়, তাহলে এই এক স্থিতিশক্তি নেই, গতিশক্তি থাকবে EK2, সেটা কী হবে, এর মধ্যে কি 20% হ্রাস করবে। অর্থাৎ সংঘর্ষ করার পর বলটি ভূমিতে সংঘর্ষ করা বা আঘাত করার আগে যা গতিশক্তি হবে, আঘাত করার পর গতিশক্তিটা 20% কী হবে, হ্রাস পাবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে বলটি আবার বলটির ভূমি আঘাত করার ঠিক পরের মুহূর্তে মুহূর্তের গতিশক্তি কী হবে, EK2 ইকুয়াল টু, আমরা বলতে পারি দেখে নাও 20% হ্রাস, মানে 100 থেকে 20/100 এত পার্সেন্ট হ্রাস পাবে ইন্টু EK1। ওকে, তার মানে 20% হ্রাস করলে যেটা থাকবে সেটা তার প্রাথমিক গতিশক্তির তত অংশ হবে। তাহলে 120 বাদ দিলে কত হচ্ছে, 80/100 EK1, তার মানে হচ্ছে 0.8 EK1, তাই না? EK1 এটা, তাহলে হচ্ছে EK2, এটাকে আমি 2 নম্বর বললাম, আর আগেরটাকে আমরা 1 নম্বর দিলাম। তাহলে এটা আমরা পেলাম কি, ঠিক সংঘর্ষ করার পরের মুহূর্তে বলটির যে গতিশক্তি হবে সেটা। এবার দেখুন, এই গতিশক্তি আবার H2 উচ্চতায় যে স্থিতিশক্তি হবে mgh2 তার সঙ্গে সমান হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি আবার এই গতিশক্তি আবার K2 গতিশক্তিটি
শক্তি h2 উচ্চতায় অভিকর্ষীয় স্থিতিশক্তির সমান, অর্থাৎ mgh2 ইকুয়াল টু ek2, তাই না? কারণ এখানে যে স্থিতিশক্তি হবে সেটা এখানে যে গতিশক্তি হবে সেটা এখানকার স্থিতিশক্তির সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে, তাহলে বা বলতে পারি mgh2 ইকুয়াল টু ek2টা কি আছে 0.8, বা এখানটায় আমি বসে দিচ্ছি 0.8 mgh1। ওকে, mgh1 ek1টা কত ছিল mgh1, সেই জন্য তাহলে এখানে বসে দিচ্ছি 0.8 mgh1। তাহলে mg কেটে যাবে, তাহলে বা h2 ইকুয়াল টু 0.8 ইন্টু 10, তার মানে বা h2 ইকুয়াল টু 0. এটা কোথাও শুধু 8 মিটার। ওকে, 8 মিটার, 8 মিটার। তাহলে এখানে উঠবে কত 8 মিটার, 8 মিটার উচ্চতায় উঠবে। তাহলে খুবই সহজ ছিল। তাহলে আমরা কি করলাম, এখানকার শক্তি এখানে গতিশক্তি দুটো ইকুয়াল করে সম্পর্ক বের করলাম। আবার সংঘর্ষ করার পর গতিশক্তি কত হবে সেটা বলে দিয়েছে। প্রাথমিকের 20% হ্রাস পাবে, তাহলে 20% হ্রাস পেলে কত হয় 0.8 ek1। তাহলে এখানকার গতিশক্তি এখানকার স্থিতিশক্তির সঙ্গে সমান হবে। তাহলে আলটিমেট এই mgh2 আর mgh এর মধ্যে একটা সম্পর্ক আমরা নির্ণয় করলাম। তো সেই সম্পর্ক থেকে খুব সহজে আমরা h2 বের করতে পারবো। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার কত দেখে নাও, কোশ্চেন নাম্বার 40 নম্বর কোশ্চেনে কী বলছে দেখে নাও। একটি ক্যাপিটাল এম ভরের স্থির বস্তু স্মল এম ভরের একটি বস্তুর সঙ্গে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়। ওকে, দেখাও যে স্মল এম ভরের বস্তু গতিশক্তি 4 স্মল এম ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম হোল স্কোয়ার অংশ আঘাতপ্রাপ্ত বস্তুতে স্থানান্তরিত হয়। একটি এম ভরের বস্তু স্থির বস্তু। ওকে, তাহলে ক্যাপিটাল এম ভরের বস্তুটা কী আছে, স্থির অবস্থায় আছে, তাতে স্মল এম ভরের বস্তুকে আঘাত করেছে, তাই না? তাহলে এখানটা কীভাবে সমাধান করে দেখে না, খুবই সহজ। কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 40 কি বলে দেখে নাও। একটা ক্যাপিটাল এম ভরের বস্তু আছে, এখানে একটা স্মল এম ভরের বস্তু আছে, সে গতিশীল অবস্থায় আছে ইউ বেগে, আর এটা প্রথমে কি স্থির অবস্থায় আছে v ইকুয়াল টু 0। এরা পরস্পর সংঘর্ষ ঘটিয়েছে। ওকে, এরা পরস্পর সংঘর্ষ ঘটিয়েছে। সংঘর্ষ করার পর দুটো গতিশক্তি আলাদা। তাহলে এটা ধরলাম কি স্মল এর, এই দিয়ে গেল ধরলাম স্মল এম ভরের বস্তুটা, আর এদিকে গেল ক্যাপিটাল এম ভরের বস্তুটা। এর বেগ ধরলাম v1 হয়েছে, আর এর বেগটা ধরলাম v2 হয়েছে। তাহলে কি বলেছে দেখানো, সংঘর্ষ করার পর কি বলে দেখানো, বলেছে কি দেখাও যে স্মল এম ভরের বস্তু গতিশক্তির, স্মল এম ভরের বস্তু যে গতিশক্তি আছে সে তার গতিশক্তির এত অংশ আঘাতপ্রাপ্ত বস্তুতে স্থানান্তরিত হয়। মানে 4 স্মল এম ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম হোল স্কোয়ার, এই পরিমাণ গতিশক্তি বড় বস্তু যায় তার মধ্যে স্থানান্তরিত হয় এত গতিশক্তি, সেটা নির্ণয় করতে। ওকে, খুবই সহজে দেখে নাও। তাহলে আমরা ধরি, এখানে লিখে দেবো, ধরি সংঘর্ষ করার আগে স্মল এম ভরের বেগ ইউ এবং সংঘর্ষ করার পর স্মল এম ও ক্যাপিটাল এম ভরের বস্তুর বেগ v1 ও v2। তাহলে দেখে নাও, যখন সংঘর্ষ হয় তার আগে এর বেগটা হচ্ছে ইউ আর এর বেগ 0। ওকে, আর সংঘর্ষ করার পর এর বেগ v1 আর এর বেগ v2। তাহলে অতএব ভরবেগ
সূত্র অনুযায়ী কী হবে, স্মল এম ইউ ইকুয়াল টু স্মল এম V1 প্লাস ক্যাপিটাল এম V2। ওকে, এটা পেয়েছি দেখে নাও, স্মল এম V1 প্লাস ক্যাপিটাল এম V2, এটা হচ্ছে ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী। এটা আমরা যদি গতি শক্তির বা শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী দেখি, সেটা কিন্তু লিখে দেখে নাও। আবার শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী কী হবে দেখে নাও। তাহলে প্রথম অবস্থায় কী, যে সংঘর্ষ করার আগে মোট শক্তি, গতি শক্তি হাফ অফ এম ইউ স্কোয়ার, সংঘর্ষ করার পর মোট শক্তি হাফ অফ স্মল এম V1 স্কোয়ার প্লাস হাফ অফ ক্যাপিটাল এম V2 স্কোয়ার। ওকে, এটা দেখে নাও, এটাকে আমরা যে 2 নম্বর সমীকরণ বলি। এবার দেখে নাও 1 আর 2 এর সমাধান করি, অর্থাৎ এখানে যে এম V2 এসছে, শুধু V2 এর মানটা যদি বসিয়ে দিই, V2 বাই আমি V2 ইকুয়াল টু যদি বলি এম ইউ মাইনাস V1 বাই ক্যাপিটাল এম দিয়ে যদি V2 এর মানটা বসিয়ে দিই, V2 এর মান বসিয়ে দিয়ে থাকবে কি V1 আর ইউ, তাহলে সেখান থেকে আমরা V1টা বের করতে পারবো। ঠিক একইভাবে যখন V1 বেরিয়ে যাবে, এখানে V1 এর মান বসিয়ে দিয়ে V2টা বের করতে পারবো। তাহলে 1 আর 2 সমাধান করে এবার বলতে পারি কি 1 এবং 2 সমাধান করিয়া পাই। ওকে, এটা তোমরা একটু নিজেরা সমাধান করতে হবে। এটা তাছাড়া এরকম সমাধান থিওরিতেও করা আছে, থিওরিতে বা ভরবেগের সংরক্ষণ সূত্র যেখানে দেখবে সেখানটা খুব সহজে প্রমাণ করে দেওয়া আছে, এগুলো তোমরা নিজেরা করে নেবে। তাহলে এখানে পাবে কি V1 ইকুয়াল টু স্মল এম মাইনাস ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইউ, এবং V2 ইকুয়াল টু পাবে কি 2m বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইউ, এটা পাবে। ওকে, এখানে মানটা V2 মানটা বসাবে, এখানে বসালে V1টা এইটা পাবে আর V2 পাবে এইটা। ওকে, আমরা V1 V2 পেয়ে গেলাম। এবার দেখলাম মেন কি কোশ্চেন আমার বের করতে বলেছে, দেখো না এখানে বের করতে বলা হয়েছে যে স্মল এম ভরে যে গতিশক্তির যে পরিমাণটা 4 স্মল এম ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম তার হোল স্কোয়ার, এই অংশটা যে বড় বস্তু যে আঘাত করে তার মধ্যে স্থানান্তরিত হয়ে যাবে। তাহলে এখানে ছোট বস্তু গতিশক্তি হ্রাস করবে আর বড় বস্তুটা গতিশক্তি গেইন করবে। ওকে, বা তার গতিশক্তি বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি সংঘর্ষের পর, তাহলে অতএব সংঘর্ষের পর স্মল এম ভরের বস্তুর গতিশক্তি হ্রাস, তাহলে কতটা হ্রাস করবে দেখো। তাহলে নিশ্চয়ই তার প্রথমেই গতিশক্তি বেশি ছিল, তাহলে আমি ধরলাম সেটাকে K1 ধরলাম, K1। তাহলে কত হবে দেখো, হাফ অফ স্মল এম, প্রাথমিক অবস্থায় কী ছিল ইউ, তাহলে ইউ স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার, কারণ অন্তিম গতিশক্তি হবে V1 হাফ অফ এম V1 স্কোয়ার থেকে হাফ অফ এম ইউ স্কোয়ার থেকে এটা বাদ দিয়ে দেবো, তাহলে সেটা গতিশক্তি কতটা হ্রাস পেয়ে সেটা পেয়ে যাবো। তাহলে যদি মানটা বসিয়ে দিই, তাহলে ইকুয়াল টু হাফ অফ এম ইউ স্কোয়ার মাইনাস V1 এর মান কত আছে এটা, তার মানে স্মল এম মাইনাস ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম তার হোল স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার। ওকে, কী প্রমাণ করতে হবে দেখেন, কত শতাংশ, 4 স্মল এম ক্যাপিটাল এম বাই স্মল এম মাইনাস ক্যাপিটাল এম। ওকে, স্মল এম প্লাস ক্যাপিটাল এম তার হোল স্কোয়ার ইন্টু কত আছে, এটা শুধু এত অংশ। ওকে, মানে প্রাথমিক গতিশক্তির এত অংশ বলেছে, মানে এত ইন্টু ই বা কে হাফ অফ এম ইউ স্কোয়ার, কারণ এটা প্রাথমিক গতিশক্তি। তাহলে প্রাথমিক গতিশক্তির এত অংশ কী হবে, সে হ্রাস করবে। তাহলে দেখা যাক হাফ অফ ইউ স্কোয়ার আছে, ইউ স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে হাফ অফ এম ইউ স্কোয়ার কমন গেল। তাহলে এখানে শুধু 1 থাকে, তাহলে এটার সঙ্গে এটাই যুক্ত হবে, তাহলে স্মল এম প্লাস ক্যাপিটাল এম তার হোল স্কোয়ার মাইনাস এখান থেকে স্মল এম মাইনাস ক্যাপিটাল এম তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম তার হোল স্কোয়ার। তাহলে ইকুয়াল টু কত আছে দেখুন, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তার ফর্মুলা কী হবে 4ab, তাই না।
এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার মানে হচ্ছে কি 4ab। তাহলে এখানে পাচ্ছি কি 4 স্মল এম ক্যাপিটাল এম বাই নিচে আছে কি স্মল এম প্লাস ক্যাপিটাল এম তার হোল স্কোয়ার ইন্টু এটা আছে হাফ অফ এম ইউ স্কোয়ার। আর দেখে না এইটা প্রমাণ হয়ে গেল যে প্রথম স্মল এম ভরের বস্তুটি কত গতিশক্তি হ্রাস করবে, সেটা 4 স্মল এম ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম তার হোল স্কোয়ার ইন্টু হাফ অফ এম ইউ স্কোয়ার। এত পরিমাণ গতিশক্তি হ্রাস করবে। প্রাথমিক গতিশক্তির এত অংশ কী করছে, হ্রাস করছে। এটা প্রাথমিক গতিশক্তি, তার এত অংশ, তার মানে বলতে পারি কি 4 বা আমি এটাই রাখছি, প্রাথমিক গতিশক্তির এত অংশ কী করছে, হ্রাস করছে স্মল এম ভরের বস্তুটা। এবার এই পরিমাণ শক্তি কি বড় বস্তুটা গেইন করছে সেটা চেক করতে হবে। তাহলে বড় বস্তুটির বা ক্যাপিটাল এম ভরের বস্তুর গতিশক্তি বৃদ্ধি সেটাকে আমি K2 ধরলাম। তাহলে প্রাথমিক অবস্থায় সে কম ছিল, শেষে বেশি হয়েছে, তাহলে শেষের গতিশক্তি কত ছিল, হাফ অফ ক্যাপিটাল এম V2 স্কোয়ার। অন্তিম গতিশক্তি হয়েছে কত, এইটা V2 স্কোয়ার। প্রাথমিক কত ছিল, 0 ছিল। প্রথম অবস্থায় কী ছিল, 0 ছিল না। তাহলে V2 মানটা বসাবো, তাহলে হাফ অফ ক্যাপিটাল এম V2 মান কত ছিল 2 স্মল এম, ওকে 2 স্মল এম বাই কত নিচে ছিল স্মল এম প্লাস ক্যাপিটাল এম, ওকে ইন্টু ইউ তার হোল স্কোয়ার। V2 স্কোয়ার আছে, তাহলে কত আসছে দেখে নাও এখানটায়। তাহলে বা K2 ইকুয়াল টু হাফ অফ ক্যাপিটাল এম ইন্টু 4 স্মল এম স্কোয়ার, ওকে 4 স্মল এম স্কোয়ার বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম তার হোল স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি 4 স্মল এম ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম তার হোল স্কোয়ার ইন্টু একটা এম চলে গেছে, একটা থাকে হাফ অফ স্মল এম ইউ স্কোয়ার। দেখলাম তাহলে ছোট বস্তুটি যেই পরিমাণ গতিশক্তি হ্রাস করেছে, বড় বস্তুটি ঠিক সেই পরিমাণ গতিশক্তি কী হচ্ছে, গেইন করেছে। তাহলে এইটাই কোশ্চেনে প্রমাণ করতে বলেছে কি দেখাও যে স্মল এম ভরের বস্তু গতিশক্তির এত অংশ আঘাতপ্রাপ্ত বস্তুতে স্থানান্তরিত হয়। তাহলে দেখে নাও স্মল এম ভরের বস্তুর গতিশক্তির এত অংশ স্মল এম ভরের বস্তুর মধ্যে কি স্থানান্তরিত হয়েছে। তাহলে এ যতটা পরিমাণ শক্তি হ্রাস করবে, ঠিক এও তত পরিমাণ শক্তি গেইন করবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। এবার তোমরা প্রমাণিত বা প্রুফ বলে লিখে দেবে। নেক্সট এবং লাস্ট অঙ্কটা কী আছে দেখে নাও। একটি প্রোটন এবং একটি ইলেকট্রনের গতিশক্তি যথাক্রমে 10⁵ ইলেকট্রন ভোল্ট এবং 10⁴ ইলেকট্রন ভোল্ট। কোনটির গতিবেগ বেশি, তাদের বেগের অনুপাত নির্ণয় করো। খুবই সহজ দেখে নাও, এই কোশ্চেনটা খুব ইজি আছে। তো দেখে নাও কী বলেছে এখানটায়, কোশ্চেন নাম্বার 41 প্রদত্ত কী বলেছে দেখে নাও। একটি প্রোটন ইলেকট্রনের গতিশক্তি যথাক্রমে, তার মানে কেপি প্রোটনের গতিশক্তি কত, প্রথম কার বলছে প্রোটন 10⁵ ইলেকট্রন ভোল্ট, আর কেই ইলেকট্রনের সেটা কত 10⁴ ইলেকট্রন ভোল্ট। ওকে, এটা বলে দিয়েছে। কোনটির গতিবেগ বেশি, ভি কার ধরি, লিখে দেবো, ধরি প্রোটন এবং ইলেকট্রনের বেগ যথাক্রমে ভিপি এবং ভিই। ওকে, এটা দুটোর ভরও জানা আছে। দেখেন ভর বলেছে কত, ইলেকট্রনের ভর আছে 9.11 10⁻³ কেজি, আর প্রোটনের ভর আছে 1.67। ওকে, এখানে দেখে নাও এমপি 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি, 1.67। আর এমই ইলেকট্রনের ভরটা বলেছে কত
9.11 ইন্টু 10⁻³ কেজি। তাহলে দেখুন আমরা জানি সেটা কি কেপি ইকুয়াল টু হাফ অফ এমপি ভিপি স্কোয়ার এবং কেই গতি শক্তির ফর্মুলা হাফ অফ এমপি স্কোয়ার আমরা জানি, ইলেকট্রনের জন্য ই হবে আর প্রোটনের জন্য পি হবে, হাফ অফ এম ই ভি স্কোয়ার, তার দুটো অনুপাত। তাহলে এটা 1, এটাকে 2, তাহলে 1/2। তাহলে কী পাবো দেখে নাও, কেপি বাই কে ই ইকুয়াল টু হাফ অফ এম ভিপি স্কোয়ার বাই হাফ অফ এমপি এম ই ভি স্কোয়ার। তাহলে বা হাফ হাফ কেটে যাবে, কেপি বাই কে এর মান কত, অনুপাতটা কত 10⁻⁵। দেখুন আমরা ইলেকট্রন ভোল্টকে কিছু চেঞ্জ করলাম না, কারণ কি, কারণ দুটো অনুপাত করবো, অনুপাত করলে সেটা এককগুলো কেটে যাবে। তাহলে 10⁵ বাই 10⁴ ইকুয়াল টু এমপি ভিপি স্কোয়ার বাই এম ই ভি স্কোয়ার। তাহলে বা ভিপি বাই ভিই ইকুয়াল টু, এটা উপরে যাবে এটা নিচে আসবে, 10⁵ আর 10⁴ শুধু 10 থাকে, ওকে 10। তাহলে আমি বলতে পারি কি 10 ইন্টু এম ই বাই এমপি, এটা স্কোয়ার, দুটো স্কোয়ার আছে, ওকে ভালো করে দেখে না, 10⁵ বাই 10⁴, তাহলে কাটাকুটি করলে শুধু 10 থাকবে একটা, তার সঙ্গে এটা গুণ আর এটা ভাগ, এইটা পাবো। তাহলে আলটিমেট পাচ্ছি কি, তাহলে বা ভিপি বাই ভিই ইকুয়াল টু রুট অফ 10 ইন্টু এমই 9.11 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই এটা 1.67 ইন্টু 10⁻²7। ওকে এইটা এখানে কোশ্চেনটা কী চেয়েছে দেখে নাও, কোনটির গতিবেগ বেশি হবে। তা দেখে নাও এখানে আমরা দেখতেই পাচ্ছি যে নিচে বেশি আছে উপরে কম আছে, তাহলে অবশ্যই এটা ভিপিটা কম হবে, ভিটা ইলেকট্রন বেগটা বেশি হবে, তাহলে এটা উল্টে দিচ্ছি। তাহলে বা ভিই বাই ভিপি ইকুয়াল টু রুট অফ 1.67 ইন্টু 10⁻² ডিভাইড বাই 10 ইন্টু 9.11 ইন্টু 10⁻³1। বুঝতে তাহলে কেন করলাম, কারণ ইলেকট্রনের বেগটা এখানে বেশি হবে, তাহলে প্রোটনের তুলনায় কত গুণ বেশি সেটা নির্ণয় করবো আমরা। তাহলে সেটা কত হবে দেখে নাও, তাহলে আমরা একটা কাজ করছি, রুট অফ উপরে কত আছে 1.67 ইন্টু 10⁻²7, ওকে নিচে 10 ইন্টু 9.11 ইন্টু 10⁻³ তাহলে কত আছে 13.534 বা 13.53, এখানে অ্যান্সার কত দেখে নাও 13.5, ঠিক আছে। তাহলে বা ধর কি ভিই বাই ভিপি ইকুয়াল টু 13.5, তার মানে বা ভিই ইকুয়াল টু 13.5 ভিপি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি ইলেকট্রনের বেগ প্রোটনের বেগের তুলনায় 13.5 গুণ বেশি হবে, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। তাহলে দেখে নাও আজকে আমি টোটাল কার্যশক্তির যে 41 নম্বর অঙ্ক বসেছিল পুরোটাই কমপ্লিট করে দিলাম। এরপরে কোন চ্যাপ্টার ধরবো সেটা তোমরা কমেন্টে জানাবে। আজকের অঙ্কগুলো বুঝতে পারলে কিনা সেটা কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।